আচ্ছা, এই পৃথিবীতে এমন অনেক কিছুই তো আছে যা আমাদের কল্পনারও অতীত, সময়ের থেকেও পুরনো। ভারতের আরাবল্লী পর্বতমালা ঠিক তেমনই একটা জিনিস, প্রায় ২৫০ কোটি বছরের পুরনো। কিন্তু ভাবুন তো, পৃথিবীর অন্যতম প্রাচীন এই পর্বতশ্রেণী আজ এক আধুনিক বিতর্কের একেবারে কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। আর এর ভবিষ্যৎ নির্ভর করছে, বলা যেতে পারে, বালিতে আঁকা এক নতুন দাগের ওপর। শুরুতেই একটা অদ্ভুত প্রশ্ন করি, কেমন? আচ্ছা, যদি এমন নিয়ম হতো যে একজন মানুষ ৬ ফুট লম্বা না হলে তাকে আর মানুষ হিসেবেই গণ্য করা হবে না, তাহলে ব্যাপারটা কতটা অযৌক্তিক শোনাতো, তাই না? অবিশ্বাস্য হলেও ঠিক এইরকমই একটা অদ্ভুত যুক্তি এখন খাটানো হচ্ছে ভারতের সবথেকে পুরনো পাহাড় আরাবল্লীর ওপর। একটা নতুন নিয়ম দিয়ে এই প্রাচীন পর্বতমালাকে মাপা হচ্ছে, যার ফল হতে পারে খুবই মারাত্মক। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি এই নতুন নিয়মটা ঠিক কি, জানিয়ে এত বড় একটা তোলপাড় শুরু হয়েছে। ব্যাপারটা আসলে খুবই সহজ করে বলা যায়। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক একটা সুপারিশ করেছে, আর সুপ্রিম কোর্ট সেটা মেনেও নিয়েছে। নিয়মটা কি? নিয়মটা হলো, একটা পাহাড়কে তখনই আরাবল্লী বলা হবে যদি সেটা তার চারপাশের জমি থেকে অন্তত ১০০ মিটার উঁচু হয়। মানে ধরুন প্রায় একটা ৩০ তলা বাড়ির সমান উঁচু। যদি এর থেকে উচ্চতা কম হয় তাহলে তাকে আর আরাবল্লী বলে ধরা হবে না। সিম্পল। এখন এই সংখ্যাটা একবার দেখুন, ৯১.৩%। মাথা খারাপ করা ব্যাপার, তাই না? মানে এই একটা মাত্র নিয়মের জন্য আরাবল্লীর ভাই পুরোটাই, মানে ১০টা পাহাড়ের মধ্যে ৯টারও বেশি, রাতারাতি আইনি সুরক্ষার বাইরে চলে যেতে পারে, আর আরাবল্লী বলেই গণ্য হবে না। আর এই ছবিটা দেখলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে ছোট্ট অংশটা দেখছেন, এরা হলো সেই সব পাহাড় যারা ১০০ মিটারের পরীক্ষাটা পাশ করেছে। আর বাকি এই বিশাল অংশটা, এদের আর কোনো আইনি সুরক্ষা রইল না। এই তফাৎটাই বুঝিয়ে দিচ্ছে সংকটটা ঠিক কতটা গভীর। কিন্তু প্রশ্নটা হলো, কয়েকটা পাহাড়ের আইনি সুরক্ষা চলে গেলে তাতে এমন কী বা ক্ষতি হবে? এর উত্তরটা বুঝতে হলে আমাদের জানতে হবে যে আরাবল্লী শুধু পাথর বা মাটির একটা স্তূপ নয়, এটা আসলে উত্তর ভারতের একটা প্রাকৃতিক রক্ষা কবচ। আসল কথা হলো, আরাবল্লী তো শুধু একটা পাহাড় না, পরিবেশবিদরা একে বলেন ভারতের গ্রেট গ্রিন ওয়াল, মানে এক সবুজ প্রাচীর। কেন? কারণ এর চারটে বিশাল গুরুত্বপূর্ণ কাজ আছে। ১. এটা থল মরুভূমির ধুলোবালি আটকে দিল্লিকে বাঁচায়। ২. এর লক্ষ লক্ষ গাছ বাতাসকে পরিষ্কার করে, ফুসফুসের মতো কাজ করে। ৩. এটা বৃষ্টির জল শুষে নিয়ে মাটির তলার জলস্তর বাড়ায়। আর ৪. এটা বন্যপ্রাণীদের জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার একটা নিরাপদ রাস্তা তৈরি করে দেয়। তাহলে বুঝতেই পারছেন, যখন এই সবুজ দেওয়ালের বেশিরভাগটাই ভেঙে পড়ার মুখে, তখন পরিবেশবিদরা কেন একটা চতুর্মুখী সংকটের কথা বলছেন। চলুন এক এক করে দেখি কি কি হতে পারে। প্রথম এবং সবচেয়ে বড় ভয়টা হল মরুভূমির আগ্রাসন। আরাবল্লী এতদিন ধরে একটা দেওয়ালের মতো থর মরুভূমিকে আটকে রেখেছিল। সেই বাধাটা যদি দুর্বল হয়ে যায়, তাহলে মরুভূমি ধীরে ধীরে পূব দিকে, মানে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের দিকে এগোতে শুরু করবে। আর এর ফল কি হবে? ভাবুন তো, দিল্লি এনসিআরের আকাশ বারবার ধুলোর ঝড়ে ঢেকে যাচ্ছে। চাষের উর্বর জমিগুলো ধীরে ধীরে বালির নিচে চাপা পড়ে যাচ্ছে। আর গরমকালে যে লু বয়, সেটা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। দ্বিতীয় সংকটটা সরাসরি বন্য প্রাণীদের অস্তিত্বের সাথে জড়িত। আরাবল্লী আসলে পশুদের জন্য একটা হাইওয়ের মতো, যা অনেকগুলো জঙ্গলকে একসাথে জুড়ে রাখে। দেখুন, এই পাহাড়গুলো আসলে রাজস্থানের সারিস্কা আর রণথম্ভোরের মতো টাইগার রিজার্ভের মধ্যে একটা সংযোগ তৈরি করে। বাঘেরা এই পথেই এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যায়। এখন যদি রাস্তাটায় খনি বা কনস্ট্রাকশনের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি হবে? বাঘ, চিতাবাঘের মতো বড় বড় প্রাণীরা এক একটা ছোট জঙ্গলে আটকা পড়ে যাবে। বিজ্ঞানীরা এটাকে বলেন জেনেটিক ডেড এন্ড, মানে একই পরিবারের মধ্যে প্রজনন হতে হতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আর ধীরে ধীরে তারা হারিয়ে যাবে। তৃতীয় সংকটটি হল জল। যে অঞ্চলে আরাবল্লী রয়েছে সেখানে এমনিতেই জলের অভাব, আর আরাবল্লী এই সমস্যার একটা প্রাকৃতিক সমাধান হিসাবে কাজ করে। এর পাথরগুলো একদম স্পঞ্জের মতো, বৃষ্টির সব জল শুষে নিয়ে মাটির তলার জলস্তরকে আবার ভরিয়ে তোলে। এখন ভাবুন, যদি এই পাহাড়গুলোকেই কেটে সাফ করে দেওয়া হয়, তাহলে বৃষ্টির জল আর মাটিতে যাবে না, সোজা ড্রেনে গিয়ে পড়বে। এর ফলে কি হবে? বর্ষাকালে শহরে হবে বন্যা, আর গরমকালে দেখা দেবে মারাত্মক জলের সংকট, মানে একই সাথে বন্যা আর খরা। আর চতুর্থ সংকটটি হল বাতাস, জানিয়ে দিল্লি এনসিআরের মানুষ সারা বছরই ভুগে থাকেন। আরাবল্লী এই অঞ্চলের একটা প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার। এর যে ঘন জঙ্গল, সেটা ঠিক একটা ভেজা কাপড়ের মতো।
রাজস্থান থেকে উড়ে আসা ধুলো আর ওই যে মারাত্মক PM2.5 কণা সেগুলোকে ছেঁকে আটকে দেয়। এখন এই প্রাকৃতিক এয়ার পিউরিফায়ারটাই যদি না থাকে, তাহলে দিল্লির দূষণের অবস্থাটা যে ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা হয়তো আমরা কল্পনাও করতে পারছি। কিন্তু প্রশ্নটা হলো, এত গুরুত্বপূর্ণ একটা পর্বতমালাকে কিভাবে একটা সামান্য নিয়ম দিয়ে এমন বিপদের মুখে ফেলা সম্ভব হচ্ছে? এর উত্তরটা লুকিয়ে আছে ওই নিয়মটার মধ্যেই, একটা ছোট্ট কিন্তু মারাত্মক ফাঁক। আসল খেলাটা হলো উচ্চতা মাপা নিয়ে। সাধারণত যে কোনো পাহাড়ের উচ্চতা মাপা হয় কোত্থেকে? সমুদ্রপৃষ্ঠ থেকে, মানে সি লেভেল থেকে। এটা একটা বিশ্বজুড়ে স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতি, যা বদলায় না। কিন্তু এই নতুন নিয়মে বলা হচ্ছে উচ্চতা মাপতে হবে পার্শ্ববর্তী ভূমি থেকে। আর এখানেই হচ্ছে আসল সমস্যাটা, কারণ এই পার্শ্ববর্তী ভূমি জিনিসটা একেবারে স্থির নয়, এটাকে ইচ্ছেমতো বদলানো যায়। আর এই ফাঁকটা কিভাবে কাজ করে সেটা একটু বুঝিয়ে বলি। ধরুন একটা পাহাড়ের উচ্চতা 103 মিটার, মানে আইন অনুযায়ী এটা সুরক্ষিত। বেশ, এবার কেউ একজন এসে পাহাড়টার গোড়ায় ট্রাক মাটি বা আবর্জনা ফেলে জায়গাটা 5 মিটার উঁচু করে দিল। তাহলে পার্শ্ববর্তী ভূমি উঁচু হয়ে গেল, তাই তো? এবার কাগজপত্রে পাহাড়টার উচ্চতা কত দাঁড়ালো? ঠিক ধরেছেন, 98 মিটার। আর যেই না 100 মিটারের নিচে নেমে গেল, অমনি পাহাড়টা তার আইনি সুরক্ষা হারালো। ব্যাস, রাস্তা পরিষ্কার খনি বা রিয়েল এস্টেটের জন্য। তবে এই অদ্ভুত নিয়ম আর ফাঁকফোকরের বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু চুপ করে বসে নেই। আরাবল্লীকে বাঁচানোর জন্য বেশ শক্তিশালী একটা নাগরিক আন্দোলন কিন্তু গড়ে উঠছে। সোশ্যাল মিডিয়াতে #SaveAravali ক্যাম্পেইন ট্রেন্ড করছে, পরিবেশবিদরা আদালতে জনস্বার্থ মামলা করছেন, স্থানীয় মানুষ আর আদিবাসী সম্প্রদায়ের রাস্তায় নেমে শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন। সব মিলিয়ে একটা লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। আর ভালো খবরটা হলো, এই লড়াইয়ে যে কেউ নিজের জায়গা থেকে একটু হলেও অবদান রাখতে পারেন। আমাদের সূত্রগুলো বেশ কয়েকটি পরিষ্কার পথের কথা বলছে। সবার আগে যা ঘটছে সে সম্পর্কে সঠিক তথ্যটা জানা আর অন্যদেরও জানানো। তারপর পরিবেশ নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোকে সমর্থন করা, নিজের এলাকার যিনি জনপ্রতিনিধি তাকে চিঠি লেখা বা জানানো। এমনকি খুব সাধারণ কাজ যেমন গাছ লাগানো বা কোথাও বেআইনি খনন হতে দেখলে প্রশাসনকে খবর দেওয়া, এই ছোট ছোট পদক্ষেপগুলোও কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই এসে দাঁড়ায়, প্রায় 250 কোটি বছরের এক বিশাল প্রাকৃতিক ঐতিহ্য, একটা গোটা সভ্যতার রক্ষা কবচ, তার ভবিষ্যৎ কি শুধুই একটা 100 মিটারের নিয়মের ওপর নির্ভর করবে? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তের মধ্যেই।